সেটা হলো যে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের অতীত বর্তমান খতিয়ান বলা ছিল। সেখানে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে বাংলাদেশে প্রায় নিবন্ধিত রাজনৈতিক দলই প্রায় অর্ধশতক। তো এতগুলো দল নিয়ে আলোচনা করতে যে পরিমাণ সময়ের দরকার ততটুকু আমার জন্য বরাদ্দ নেই, যার কারণে আমি এখানে একটি শব্দবন্ধ যুক্ত করে নিয়েছি, সেটি হচ্ছে ইসলামিক রাজনৈতিক দল। ফলে আমার জন্য সহজ হয়েছে, কারণ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনারা জানেন যে অনেক রকম দল আছে, ছোটোখাটো যারা আসন একদমই পায় না, নির্বাচন করে, এরকম দলও আছে। সেখানে আমজনতার দল আছে তারেকের, এরপরে আরও নতুন নতুন বিভিন্ন দল নিবন্ধনের জন্য চেষ্টা করতেছে। তো যার কারণে আমার সুবিধার্থে সহজার্থে আমি ইসলামিক শব্দবন্ধটা যুক্ত করেছি। ইসলামিক রাজনীতি এই শব্দটাকে আমরা তুরাসি কিতাবে বা আমাদের ট্র্যাডিশনে ওইভাবে পাই না। তো সরাসরি সিয়াসত শব্দ, খেলাফত শব্দ ওইভাবে পেয়েছি। তো এটা একটা মডার্ন ফেনোমেনা, মডার্নিটি আসার পরে, উপনিবেশের পরে নতুন করে যে রাজনৈতিক পরিসর তৈরি হয়েছে, ডেমোক্রেটিক রাজনৈতিক পরিসর, এখানে এসে ইসলামী রাজনীতির আবহটা তৈরি হয়েছে এবং সেভাবে আমাদের সংঘবদ্ধতা, সংগঠিত হওয়ার প্রচেষ্টাগুলো দেখা গেছে। সে জায়গা থেকে আমি যদি উপমহাদেশের কলোনিয়াল পিরিয়ড থেকে শুরু করি, ঔপনিবেশিক আমল থেকে, যখন ব্রিটিশ আমাদের এখানে আসে এবং আমাদেরকে নিপীড়ন করা শুরু করে, তো আমরা দেখি যে ওই সময় শুরুর দিকে, অর্থাৎ ঔপনিবেশের আগে মোগল আমলে নসিহার রাজনীতির প্রচলন ছিল। আমরা মুজাদ্দিদ আল ফেসানি রহিমাহুল্লাহ দেখলাম মাকতুবাত লিখে শাসকদের কাছে পাঠাইতেন বা সরাসরি শাসকদেরকে নাসিহা করতেন, এজন্য যে সে যেন শরিয়া বিরোধী কোনো কাজ না করে, প্রজাদের উপর জুলুম না করে, এ ব্যাপারটা যেন নিশ্চিত করে। সে ব্যাপারে নাসিহা এবং মাকতুবাত, চিঠিপত্র লেখালেখি চলতো। আকবর যখন দ্বীন ইলাহি প্রবর্তন করে তখন এই ব্যাপারটা আরও ঘনীভূত হয়, প্রকট হয় নাসিহার রাজনীতির ব্যাপারটা। তখন দেখা যায় যে ব্যাপকভাবে আকবরের বিভিন্ন রাজন্যবর্গের কাছে চিঠি পাঠাচ্ছেন মুজাদ্দিদ আল ফেসানি রহিমাহুল্লাহ। এরপর আমরা দ্বিতীয় ধারায় দেখি প্রতিরোধের রাজনীতি। যখন ব্রিটিশরা আমাদের উপরে আগ্রাসন চাপিয়ে দেয় তখন আমরা প্রতিরোধ শুরু করি। সেই প্রতিরোধের রাজনীতিতে আমরা দেখি শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভী তাত্ত্বিকভাবে ভূমিকা রেখেছেন এবং শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভীর থেকে অনুপ্রাণিত হয়ে যে দল পরবর্তীতে গঠিত হয়েছিল তারা প্রতিরোধের রাজনীতি করেছেন। আহমদ শহীদ রহিমুল্লাহ, হাজী শরীয়তুল্লাহ তিতুমির বাংলাদেশের রাজনীতিতে প্রতিরোধের রাজনীতি করেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে সম্মুখভাগে ভূমিকা পালন করেছেন। তো এই সময়ের এই প্রেক্ষাপটগুলো ইসলামিক রাজনীতির সূচনা বিন্দু বা একটা বীজ বপন করে গিয়েছে। এরপরে যখন 1919 সাল থেকে 1922 সালের দিকে খেলাফত রক্ষার জন্য বিশ্বব্যাপী সচেতনতা তৈরি হয় এবং যখন ব্রিটিশরা তাদের চক্রান্তের অংশ হিসাবে খেলাফতের পতন ঘটাতে চায়, তখন আমরা দেখেছি সেইটার ইম্প্যাক্ট, প্রভাব উপমহাদেশে এসে পড়েছে এবং উপমহাদেশের উলামা কিরাম সংগঠিত হয়েছেন উসমানী খেলাফতকে রক্ষার জন্য। ওনারা এখানে খেলাফত আন্দোলন নামে এক ধরনের সক্রিয়তা, এক ধরনের অ্যাক্টিভিটি এখানে সূচনা হয়েছিল। সেটাও আধুনিক রাজনীতিতে এক ধরনের রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে আমরা বিবেচনা করতে পারি। এরপর 1919 সালে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, ইনিশিয়েটিভ দেখা যায় আমাদের দেওবন্দ কেন্দ্রিক দারুল উলুম দেওবন্দের, বিশেষ করে মাওলানা হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ 1919 সালে উলামা মঞ্চ হিসাবে জমিয়তে উলামায়ে হিন্দ গঠিত করেন এবং এর মধ্য দিয়েই এক ধরনের অ্যাক্টিভিজম তৈরি হয়। কারণ আপনারা জানেন যে ব্রিটিশরা সারা বিশ্বব্যাপী উপনিবেশ কায়েম করার পর উপনিবেশ থেকে মুক্তির জন্য যেই টুলসটা বিশ্বব্যাপী মানুষ ব্যবহার করছে সেটা হচ্ছে জাতীয় চেতনা এবং জাতীয়তাবাদ। যেখানেই মানুষ উপনিবেশের থেকে কবল থেকে মুক্তি পেয়েছে, জাতীয়তাবাদের মাধ্যমে মুক্তি পেয়েছে, তার নিজস্ব জাতীয়তার ভিতর দিয়ে। এখানে উপমহাদেশেও একই ঘটনা ঘটছে। তো জাতীয় চেতনাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। তো হিন্দুরা তাদের মতো করে তাদের জাতীয় চেতনা দিয়ে সংগঠিত হচ্ছিল। তো মুসলমানদের একটা জাতীয় চেতনা, একটা কনসাসনেস দরকার ছিল। সেই জায়গা থেকে ওলামায়ে কেরাম মনে করলেন এই সময়ে ওলামায়ে কেরাম এবং সাধারণ মুসলমানদেরকে সংগঠিত করবার জন্য এই ধরনের ওলামা মঞ্চ দরকার, যেখানে সবার কনসাসনেস এসে সম্মিলিত হবে, জমে যাবে। তো সেই উদ্যোগ নিয়ে জমিয়তে উলামায়ে হিন্দ গঠিত হয় এবং পরবর্তীতে যখন জমিয়তে উলামায়ে হিন্দ মাওলানা আবুল কালাম আজাদ ওনাদের চিন্তাভাবনা, কর্মকুশলী সিদ্ধান্তের ভিত্তিতে যখন সবাই জোটবদ্ধ হন, তখন মোটামুটি কংগ্রেসের সাথে লিয়াজু করে এই প্ল্যাটফর্মটা কাজ শুরু করে। পরবর্তীতে এখানে মোটামুটি পরে একটা যে ভাঙ্গন তৈরি হয়েছে, শিবির আহমদ উসমানী রহিমাহুল্লাহ এবং আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ ওনারা মিলে যেই জমিয়তে উলামায়ে ইসলাম করেছেন,
ওনারা মূলত প্রথমে একই সাথে কাজ শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক কর্মপ্রক্রিয়া এবং কৌশলগত ভিন্নতার কারণে ওনারা ভিন্ন প্ল্যাটফর্ম করতে বাধ্য হন, যেটা আবার মুসলিম লীগের সাথে লিয়াজু করে কাজ শুরু করে। এবং আপনারা জানেন 1947 সালে যখন পাকিস্তান ভাগ হয়, অর্থাৎ দেশ ভাগ হয়, তখন দুইটা মানে আদর্শের ভিত্তিতে ভাগ হয়। জমিয়ত উলামায়ে হিন্দের এক ধরনের বক্তব্য ছিল এবং সেটা আমরা জানি, আর জমিয়ত উলামায়ে ইসলামের এক ধরনের বক্তব্য ছিল, এবং এর মধ্য দিয়ে মুসলিমদের জন্য আলাদা স্বতন্ত্র ভূমি দরকার, এই দাবিকে সামনে রেখে জমিয়ত উলামায়ে ইসলাম পাকিস্তান আন্দোলনের সাথে যুক্ত হন এবং পাকিস্তান স্বাধীন হয়। উলামায়ে কেরামের একটা দাবি ছিল পাকিস্তান হওয়ার পরে যেন শরিয়া কায়েম হয় কিংবা শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠিত হয়, ইসলামিক রাষ্ট্র গঠিত হয়। কিন্তু দেখা গেছে মোহাম্মদ আলী জিন্নাহরা একটু চতুরতা করেছে এবং কৌশল অবলম্বন করে ওলামাদের পাওয়ারকে এবং মতকে, জনমতকে সাথে নিয়ে দেশ ভাগ করে সে তার মতো করে একটা লিবারেল ডেমোক্রেটিক মানে স্টেট সে দাঁড় করায়, একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র, এবং সেখানে শরিয়াকে মোটামুটি মার্জিনালাইজড করে দেয়, যার কারণে ওলামায়ে কেরাম ক্ষিপ্ত হন এবং বারবার দাবি জানানোর পর দুইটা নীতি মানে সে একমত হয় দুইটা নীতির ব্যাপারে। যে এক নম্বর হলো যে সংবিধান পুরোপুরি শরিয়া ভিত্তিক হবে না, তবে শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত কোনো আইনের মাধ্যমে নিয়ে আসা যাবে না, এটা সংবিধানে একটা রুলস করে দেওয়া হয়, যার কারণে পাকিস্তানে এতটুকু সুযোগ আছে যদি শরিয়া বিরোধী আইন হয় তাহলে ইসলামিক দলগুলো তার বিরুদ্ধে আপিল করতে পারবে সংবিধানের ধারার আলোকে। তো তারপরে এই তো পাকিস্তানের পিরিয়ড চলে গেল। এই সময় জামাত ইসলাম সংগঠিত হয় মূলত এর কাছাকাছি সময়ে 1941 সালের দিকে জামাত ইসলামী হিন্দ গঠিত হয় মৌলানা মওদুদীর হাত ধরে। এখানে মৌলানা মওদুদীর যে ভূমিকাটা, মওদুদী মূলত চেয়েছে একটা ইসলামিক পলিটিক্যাল ভিউ ছিল তার, সেই জায়গা থেকে সে একটা আদর্শবাদী রাষ্ট্রের কথা বলতেছিল। তো গবেষকরা বলেন যে মৌলানা মওদুদী যে রাষ্ট্রকল্পের কথা বলে এটা মোটামুটি একটা মডার্ন স্টেটের মতোই একটা জিনিস, একটা মডার্ন ইসলামিক থট, মানে মডার্নিটি প্রভাবিত, আধুনিকতা প্রভাবিত একটা ইসলামিক থট। তো সেই জায়গা থেকে মৌলানা মওদুদী মনে করতে একটা ইসলামিক রাষ্ট্র দরকার, যেটাকে সে আবার এটা পলিটিক্যালি ইসলামাইজড করছে বা এটা পলিটিক্যাল ইসলামাইজেশনের দিকে গেছে, যেটাকে আমরা ইসলামের সিয়াসি নজরিয়াত বলি আর কি। তো সেই রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে সে একটা আদর্শ ভিত্তিক রাষ্ট্রের কথা বলতো। ফলে যখন দেশ ভাগ হয়, দেশ ভাগের সময় তার অবস্থান শক্তভাবে পাকিস্তানের পক্ষেও ছিল না, ভারতের পক্ষেও ছিল না, সে একটা আদর্শের কথা বলে যাচ্ছিল। ফলে ঐতিহাসিকভাবে মনে করা হয় যে জামাত ইসলাম এর এই পয়েন্টটা একদিক থেকে অত্যন্ত শক্তিশালী, আবার আরেক দিক থেকে দুর্বল। শক্তিশালী এই দিক থেকে যে সে পাকিস্তান গঠিত হওয়ার পরে যেভাবে জমিয়তে উলামায়ে ইসলাম দমে গেছে, আস্তে আস্তে স্থিমিত হয়ে গেছে, জামাত ইসলাম কিন্তু স্থিমিত হয়নি, কারণ তার একটা আদর্শ আছে, সেটাকে বাস্তবায়ন করতে হবে। এটা তার শক্তির জায়গা। আর দুর্বলতার জায়গা হলো জামাত ইসলাম ঐতিহাসিক কোনো প্রেক্ষাপটেই সে ভূমিকা রাখতে পারে নাই, যেমন 47-এও পারে নাই, 71-এও পারে নাই, তার সে ভূমিকা রাখতে পারে নাই, কারণ সে একটা আদর্শ ভিত্তিক দল ছিল। বাস্তবিক ঐতিহাসিক প্রেক্ষাপটে ভূমিকা রাখার মতো সুযোগ বা ওই রকম মন মানসিকতা তার ছিল না। এরপরে আমরা আসি স্বাধীনতার সময়টাতে। আপনারা জানেন 1947-এ দেশ ভাগ হয়ে যাওয়ার পরে মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে পাকিস্তান গঠিত হলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে নানা রকম স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়। 1952 সালের ভাষা আন্দোলনের পর থেকেই বোঝা যাচ্ছিল যে এই দুইটা দেশ একসাথে থাকাটা আসলে অনেক বেশি কঠিন। নানান রকম কূটনৈতিক জটিলতা বারবার দোলা দিচ্ছিল, একবার মানে এইদিকে চলে যাচ্ছে, আর একটা দল ওইদিকে চলে যাচ্ছে, আবার এইদিকে বাঙালি জনগোষ্ঠী আলাদাভাবে সংগঠিত হচ্ছে, পাকিস্তানের জনগোষ্ঠী আলাদাভাবে সংগঠিত হচ্ছে, যেটা 1970 সালের নির্বাচনে দেখা গেল যে শেখ মুজিব পূর্ব পাকিস্তান থেকে নির্বাচনে দাঁড়ানোর পর এইখানের 162টা আসনের মধ্যে 160টা আসন আওয়ামী লীগ বিজিত হয়েছে, শেখ মুজিব ভোট পাইছে। আর ওইদিকে পাকিস্তানের যেই আসনগুলো ছিল সেখানের একটাতেও শেখ মুজিব জয়ী হতে পারে নাই। আর ওইদিক থেকে ভুট্টো সে পাকিস্তানের সকল ভোট পেয়ে গেছে, কিন্তু বাংলাদেশে একটা ভোটও পায় নাই। এর মানে বোঝা যায় যে স্বার্থের দিক থেকে এবং যার যার ম্যান্ডেটের দিক থেকে প্রত্যেকেই যার যার অঞ্চল কেন্দ্রিক হয়ে গেছে। ফলে এই দেশটা মানে ওই 70 নির্বাচনের পরে বোঝা গেছে যে এই দুইটা দেশ একসাথে থাকার মতো অবস্থায় আর নেই। মানুষের জনমত এবং রাজনৈতিক সচেতনতা দুই ভাগ হয়ে গেছে। সুতরাং অবধারিতভাবেই বিভাজন ঘটবে, যেটা 1 বছর পরে দেখা গেছে 1971 সালে ভাঙনের দিকে চলে গেছে। তো দেশ যখন ভেঙে যায়, 1971-এ যখন মুক্তিযুদ্ধ হয়, তখন ওলামাদের অবস্থান কি ছিল, এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা দীর্ঘদিন যাবৎ 71-এর পর থেকে বাম এবং সেকুলার গোষ্ঠী চেষ্টা করছে ওলামাদেরকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দেখানোর জন্য। এখানে ঘটনা হলো যে
বাংলাদেশে যেই যতগুলো ওলামা ইকরাম ছিলেন তাদের মধ্যে মাত্র বলা যায় যে মাত্র 70% লোক ছিলেন প্রায় নিষ্ক্রিয়। এর মধ্যে 30% ছিলেন সচেতন এবং রাজনীতির সাথে অ্যাক্টিভ। বাকিরা এলমি কাজে যুক্ত ছিলেন, যার যার মতো তার বিয়ার কাজে যুক্ত ছিলেন, সমাজ সংস্কারের কাজে যুক্ত ছিলেন, রাজনীতির ব্যাপারে কনসাস ছিলেন না। ওনারা মনে করতেন 71-এর সময়টা হচ্ছে একটা গন্ডগোলের সময়, একটা বিপর্যয়ের সময়। তো এর মধ্য দিয়ে যে একটা দেশের পালাবদল ঘটতেছে এই ব্যাপারে ওনাদের কোনো অপিনিয়ন ছিল না। তো যাদের মতামত ছিল, অপিনিয়ন ছিল, এরকম মানুষ ছিলেন 30%। 30%-এর মধ্যে আবার দুই ভাগ আছে। 30%-এর মধ্যে 15% ছিলেন যারা সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখছেন, যেমন হাফিজ জিহুজুর রহিমাহুল্লাহ, ফরিদুল মাসুদ সাহেব, ওনারা যারা ছিলেন তারা মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছেন। এর বাইরেও আলেম হিসেবে যদি বিবেচনা করি, মৌলানা ভাসানী, তারপর হচ্ছে আব্দুর রশিদ তর্কবাগীশ, ওনারা মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখছেন। আর এর বাইরে একটা 15%-এর একটা দল আছে যারা সরাসরি রাজাকার হিসাবে স্বেচ্ছাসেবা দিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর। কারণ তাদের এই সময়ের প্রেক্ষাপটটা, মানে এই যে মত ভিন্নতা তৈরি হইলো দুই দিকের, এই প্রেক্ষাপটটা বোঝার জন্য 3টা পয়েন্ট আমাদের মাথায় রাখা উচিত। 1 নম্বর হলো মুক্তিযুদ্ধের যে ঘটনাটা ঘটেছে 1952 সালের পর থেকে মোটামুটি বামপন্থীরা বুঝে নিয়েছিল বাংলাদেশ আলাদা হবে এবং বাংলাদেশ এর একটা বাঙালি সত্তা আছে, যেই সত্তার ভিত্তিতেই এই দেশটাকে আলাদা হবে, আলাদা জাতিসত্তা হিসেবে দাঁড় করাইতে হবে। ফলে বুদ্ধিভিত্তিকভাবে 1952 সালের পর থেকেই লেখালেখি, ইন্টেলেকচুয়াল চর্চা বামপন্থীরা করে আসতেছিল যে বাংলাদেশ ভূমি হিসাবে এবং কালচারাল জায়গা থেকে যেন আলাদা হয়। ফলে ওলামা ইকরামের একটা ভয়ের কারণ ছিল যে এই জায়গাটাতে বামপন্থী যেই ন্যারেটিভটা তৈরি করতেছে সেই ন্যারেটিভের পক্ষে তো আমরা যাইতে পারি না। 2 নম্বর সমস্যা ছিল ভারতীয় হেজেমনি। কারণ 1947 সালের পর থেকেই ভারত অনবরত পাকিস্তানের বিরুদ্ধে নানা রকম চক্রান্তের অংশ হিসেবে বাংলাদেশকে তারা বিশেষ টুলস হিসেবে ব্যবহার করেছে। তো সেই জায়গা থেকে ওলামা ইকরাম সবসময় ভয় পেতেন যে ভারতের আধিপত্য বাংলাদেশের উপর বিস্তার হয় কিনা, যার প্রেক্ষিতে ইসলাম এবং মুসলমানদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। সেই জায়গা থেকে ওনারা চেষ্টা করতেন ভারতের কোনো ধরনের আধিপত্য যেন বাংলাদেশের প্রতিষ্ঠা না পায়। ফলে 71-এ ওনাদের অবস্থান এ কারণেও অনেকটা সংশয়গ্রস্ত ছিল, কে কোন দিকে যাবেন, ব্যাপারটা সিদ্ধান্ত নেওয়া অনেক জটিল ছিল। 3 নম্বর হচ্ছে পাকিস্তান প্রীতি। 3 নম্বর বিষয় হলো যে 1947-এ ওলামা ইকরাম যখন পাকিস্তানকে ভারত থেকে আলাদা করে নিয়েছেন, তখন ওনারা এক ধরনের আবেগ এবং দরদের জায়গা থেকে পাকিস্তানকে দেখেছেন মুসলমানদের রাষ্ট্র হিসেবে। সেই জায়গা থেকে মুসলমানদের একটা রাষ্ট্র ভেঙে যাবে, শক্তি দুর্বল হয়ে যাবে, এই ব্যাপারটা ওনারা কখনোই চান নাই। ফলে 71-এর ব্যাপারে ওনাদের সিদ্ধান্ত নিতে একটু দ্বিধান্বিত ছিলেন এবং বেশ বিলম্বিত হয়েছে। ফলে 71-এর অবস্থানটা অনেকটা ধোঁয়াশাপূর্ণ এবং দ্বিমুখী হয়ে গেছে আর কি। তো এরপরে আমরা আসি স্বাধীনতার পর। আপনারা জানেন যে স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান বামপন্থীদের সাথে শেখ মুজিবুর রহমানের সংশ্লিষ্টতা একটু বেশি ছিল তুলনামূলক। কারণ হচ্ছে বামপন্থীরাই 52-এর পর থেকে বাংলাদেশের মেইন স্ট্রিম সোসাইটিটাকে নিয়ন্ত্রণ করতেছিল, মিডিয়া, সাহিত্য এবং অন্যান্য ন্যারেটিভের জায়গাটা। যার কারণে 1971-এও বামপন্থীদের ব্যাপক একটা দাপট ছিল যুদ্ধে এবং যুদ্ধের পরবর্তী সময়টাতেও। ফলে বামপন্থীদের মাধ্যমে শেখ মুজিব ব্যাপকভাবে প্রভাবিত ছিল। এবং তার আরও বড় একটা ঘটনা হলো যে 1972 সালে যে সংবিধানটা রচনা করা হয়, কামাল হোসেনরা যে সংবিধান লেখে, এইটা মোটামুটি বলা হয় যে একটা আবদ্ধ ঘরে গিয়ে তালাবদ্ধ করে সংবিধানটা কপি করে ফেলছে। ডিরেক্ট ভারতের যা সংবিধান তাই হুবহু কপি করে বাংলাদেশের সংবিধান নামে চাপিয়ে দেওয়া হয়েছে। অনেকটা হচ্ছে উর্দু থেকে বাংলায় অনুবাদের মতো। যার কারণে এই 1972 সালের মানে সংবিধানের 38 নম্বর অনুচ্ছেদে দেখা যাচ্ছে যে ধর্মভিত্তিক রাজনীতিকে ওনারা নিষিদ্ধ করে দিয়েছেন, যে ধর্মভিত্তিক রাজনীতি এখানে চলবে না। যদি ধর্মীয় জনগোষ্ঠী রাজনীতি করতে চায় তাহলে আওয়ামী লীগের লেজুর হয়ে মানে রাজনীতি করতে হবে, ওলামা লীগের মতো এই টাইপ। তো ফলে ওই সময় তৎকালীন যেই কয়েকটা রাজনৈতিক দল ছিল, জামাত ইসলামী, নিজামে ইসলাম পার্টি এবং মুসলিম লীগের একটা অংশ যারা বাংলাদেশে রয়ে গেছিল, তারা এই সময় নিষিদ্ধ ঘোষিত হয়। ফলে তাদের আর বাইরের অ্যাক্টিভিজম মানে বাকি থাকে না। পরবর্তীতে 1975 সালে 4th সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, যেটাকে আমরা বাকশাল বলি, গঠিত হয় এবং বাকশালের পরে একটা মেচাকার হয় ব্যাপকভাবে। এবং সেই মেচাকারের মধ্য দিয়ে শেখ মুজিবের হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান প্রেসিডেন্ট হিসেবে আসেন। উনি এসে যেই উপকারটা করে দিয়ে যান সেটা হলো ইসলামিক দলগুলোর উপর ঘোষিত নিষেধাজ্ঞা উনি তুলে দেন এবং ইসলামিক দলগুলোকে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণের জন্য সুযোগ তৈরি করে দেন। এর পরবর্তীতে
ইসলামী ওলামা ইকরাম এবং মুসলিম রাজনৈতিক দলগুলো মিলে আইডিএল করে, ইসলামিক ডেমোক্রেটিক লীগ, যার এই সংগঠিত দলের মধ্যে জামাত ইসলামী, নিজাম ইসলাম পার্টি এবং মুসলিম লীগ সহ অন্যান্যরা ছিল, যারা পরবর্তী নির্বাচনে তারা অংশ নেন এবং 1979 সালের নির্বাচনে প্রায় 20টি আসন জয়লাভ করে ইসলামিক দলগুলো। এরপর এতদিন পর্যন্ত জামাত ইসলাম আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করতে পারে নাই। পরবর্তীতে জামায়াত ইসলামী 1979 সালে তার স্বনামে রাজনীতি শুরু করে। এর পরবর্তীতে হাফিজি হুজুর রাজনীতিতে আসেন, এর মধ্য দিয়ে কওমি মাদ্রাসা সরাসরি আধুনিক রাজনৈতিক তৎপরতায় যুক্ত হন। হাফিজ হুজুর রহিমাহুল্লাহ 1952 সালেও নিজামী ইসলাম পার্টি গঠিত হওয়ার সময় উনি পরোক্ষভাবে যুক্ত ছিলেন, কিন্তু প্রত্যক্ষভাবে সরাসরি উনি রাজনীতিতে আসেন এরশাদের সময়টাতে। এবং উনি তওবার রাজনীতি নামে ওনার একটা থিওরি আছে, যেখানে উনি বলেন যে রাজনীতির পরিবেশ কুলুষিত হয়ে গেছে, এই কুলুষমুক্ত করতে হইলে আমাদেরকে তওবা করে রাজনীতিতে আসতে হবে। এর মধ্য দিয়ে মানে কওমি কেন্দ্রিক রাজনীতি বাংলাদেশে শুরু হয় এবং আপনারা জানেন যে সেই রাজনীতির ভিতর দিয়ে আস্তে আস্তে অনেকগুলো দল তৈরি হয়েছে। প্রত্যেকটা নিয়ে যদি সংক্ষেপে বলতে যাই অনেক সময় লাগবে, অলরেডি সংক্ষেপ করতে বলা হয়েছে। তো এর মধ্য দিয়ে বাংলাদেশে ওলামা ইকরাম রাজনীতি শুরু করেন এবং এরশাদ বিরোধী আন্দোলনে, স্বৈরাচার দমনের পতনের আন্দোলনে ওলামা ইকরামের ভূমিকা ছিল। 90-এর দশকে ওলামা ইকরামের বিশেষভাবে কয়েকটা ভূমিকা ছিল। বিশেষ করে শাইখুল হাদিস রহিমাহুল্লাহ লং মার্চ করেছিলেন ভারত অভিমুখে বাবরি মসজিদের ব্যাপারে বিরোধিতা করে, ধ্বংসের বিরোধিতা করে। তারপর হচ্ছে তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে নির্বাসনের করার ব্যাপারেও ওলামা ইকরামের ভূমিকা ছিল। ব্লাসফেমি আইন প্রণয়নের ব্যাপারে জোর দাবি জানানোর ভূমিকা, সেক্ষেত্রে মহিউদ্দিন খান সাহেব, আমিনী সাহেবদের জরুরি তৎপরতা ছিল। এরপরে হাসিনা স্বৈরাচার হিসেবে আবর্তিত হয় এবং হাসিনার যে নির্যাতনের সময়কাল আপনারা জানেন এবং কত রকমের নির্যাতন সে করেছে। এবং সর্বশেষ 2008 সালে নির্বাচিত হয়ে এসে সে যেই ধরনের তৎপরতা করেছে এবং হেফাজতের মতো ঘটনা ঘটিয়েছে, ব্লগারদেরকে উস্কানি দিয়েছে, গণজাগরণ মঞ্চ করেছে, এগুলো প্রত্যেকটাই মুসলমানদের স্বার্থ এবং ইসলামী রাজনীতির পরিস্থিতিকে অনেক জটিল করে তুলেছে এবং বিপদগামী করে তুলেছে। এরপরে সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে দুইটা পয়েন্ট, যে ওলামা ইকরাম কেন্দ্রিক যে রাজনৈতিক তৎপরতা সেইটা কেন আগাচ্ছে না, এ ব্যাপারেও সংক্ষেপে বলতে বলা হয়েছে। আমি দুইটা পয়েন্ট জাস্ট বলে শেষ করব। একটা হচ্ছে জীবনের খেলা করে মহিউদ্দিন খান সাহেবের একটা উদ্ধৃতি। উনি বলেছেন যে যতদিন পর্যন্ত ওলামা ইকরাম কেন্দ্রিক রাজনৈতিক দলগুলো আরবি এবং জেনারেল বাইনারি নাটাকে না ভাঙবে ততদিন পর্যন্ত রাজনীতিতে সফল হতে পারবে না। আপনারা জানেন এখনো আরবি শিক্ষিত এবং জেনারেল শিক্ষিত নামে একটা বাইনারি ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়ে গেছে, যার কারণে তারা ব্যাপক হতে পারতেছে না, ইনক্লুসিভ হতে পারতেছে না। 2 নম্বর পয়েন্ট হলো আব্দুল লতিফ নিজামী, উনি বলেছেন যে রাজনীতি করতে হলে পেশাদার রাজনীতি হতে হয়, মানে নিয়মিত রাজনীতিটাকে কাজ হিসাবে নিতে হয়। আমাদের সমস্যা হলো আমরা রাজনীতিটাকে অপশনাল হিসেবে নিই, অন্যান্য কাজের পাশে টুকটাক সময় পাইলে রাজনীতি করি, যেটা দিয়ে আসলে ব্যক্তি জীবনে কোনোভাবেই সফল হওয়া যাবে না, বা জাতীয় জীবনে সফল হওয়া আরও দুরূহ ব্যাপার। তো আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আমি যদি কোনো ভুল উপস্থাপন করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জাযাকুমুল্লাহু খাইরান।